তুলেছিলেন দুর্নীতি। তা নিয়ে শুভেন্দু অধিকারী আজকে সিইও অফিসে গিয়ে বলেছেন যে দুর্নীতির অভিযোগের প্রমাণ সোমবার দিতে হবে, নাহলে তিনি কিন্তু ভবিষ্যতে অবস্থান। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন। পশ্চিমবঙ্গে সেটা আপত্তি উঠেছে। এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। ওদের সঙ্গে, বিজেপির সঙ্গে বাংলার মানুষ, বাংলার উন্নয়ন, এগুলোর কোনো সম্পর্ক নেই। এখন এইসব বেসলেস নাটক করে বেড়াচ্ছে। সেই সঙ্গে সিইও দপ্তরে গিয়ে আজকে নালিশ জানিয়েছেন। বললাম তো, ওটা তো ওদের মধ্যে কম্পিটিশন চলছে, কে প্রচারে থাকবে। শুভেন্দু অধিকারী ছবি তুলতে ইলেকশন কমিশনের অফিসে যাচ্ছেন, আর সুকান্ত মজুমদার ত্রাণ সংগ্রহের নামে তিনি বাজারে গিয়ে ছবি দিচ্ছেন। এদের মধ্যে তো লড়াই চলছে, এবং দুটোই হচ্ছে অযৌক্তিক। শুভেন্দু অধিকারী জানেন যে তাদের চক্রান্তটা মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন বলে তাদের রাগ, আর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় সরকার বাংলাকে বকেয়া টাকাটা দিয়ে দিক। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগে অন্য রাজ্যকে টাকা দিচ্ছে, বাংলাকে টাকা দিচ্ছে না, আর কেন্দ্রীয় মন্ত্রী কৌটো হাতে নামছেন। মানুষ বুঝতে পারছে যে এদের রাজনীতিটা কি, ছবি তোলার রাজনীতি চলছে। শুভেন্দু বনাম সুকান্ত। শুভেন্দু সিইও দপ্তরে গিয়ে অভিযোগ করেছেন যে 69টি কেন্দ্রে 226 জন ইআরও কে কমিশনের গাইডলাইন না মেনে নিয়োগ করা হয়েছে, এবং জুনিয়রদের বসানো হয়েছে সিনিয়রদের বাদ। এটা প্রশাসনিক বিষয়। ওনার ইচ্ছা মতো তো হবে না, ওনার ইচ্ছা মতো তো বিষয়টা চলবে না। একটা নিয়ম কানুন মেনে প্রশাসন যা যা করছে, এটা সেই সব বিষয়ে রাজনীতি ঢোকানোর কোনো মানে হয় না। ওদের আর কি চাই? কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট করাতে হবে, করিয়েছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে, করিয়েছে, হেরেছে। ভোটার লিস্টে কারচুপি করতে গেছে, ধরা পড়ে গেছে। কি চাই? এবার কোন দিন বলবে অন্য রাজ্য থেকে আমরা ভোটার আনবো, তাদের ভোট দিতে হবে। এইটাই তো বাকি আছে। বাংলার ভোটার বিজেপিকে গোহারা হারাবে। এই আজকে অভিযোগের সেখানে গিয়ে শুভেন্দু বলছেন যে যদি সোমবারের মধ্যে অভিযোগ আপনি না বলেন, আপনার সঙ্গে যারা আইএএস আছে বা আধিকারিক, তাদের দুর্নীতি একের পর এক প্রকাশ। ওনার কাছে তো যে যা পাঠায় উনি সেগুলো পোস্ট করেন। তো ওগুলো কেউ ওসব নিয়ে ভাবছে না। ওনাকে কেউ কিছু বারণ করেনি। ফলে ওনার কাছে যে যখন যা ঠিক ভুল বিকৃত নানা ধরনের পাঠান, উনি দেখবেন, আপনি লোকাল থানায় যখন যান তখন কোনো না কোনো অফিসারের নাম করে তাকে একটা হুমকি বা তাকে ধমক দেয়া, যে অফিসে যান ওনার এই নাম করে করে এগুলো বলার একটা ওনার প্রবণতা আছে। তো ফলে এইসব কথাগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না। উনি বলছেন যে মেট্রো রেল স্ক্যামে যুক্ত আছে, দাম বলছেন। জান না, সবাই তো কোর্টে গেছিল। তো এগুলো তো আপন মনে না বলে, তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি, তা আপনারা সেখানে বলুন। এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি। আর ভাই, তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপি। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তাহলে শুভেন্দুবাবুরা সংবাদ মাধ্যমে নাটক করতে আসছেন কেন? সিবিআই ইডি কে বলুন, ওনাদের কাছে যা তথ্য আছে তো সেগুলোর ব্যবস্থা নিলে তো সিবিআই ইডি নেবে। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআই ইডির নাম করে হুমকি দেন, তো খামোখা বাজার গরম করতে আসছেন কেন? পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি 6টা জায়গায় আবার তল্লাশি চালিয়েছে। দেখুন, ইডির মুভমেন্ট বা সেন্ট্রাল এজেন্সির মুভমেন্ট, এগুলো সব ধাপ আছে। বাংলার মানুষ এগুলো বুঝতে পারে। আবহাওয়াটা আবহাওয়া অফিস বলে, আর ভোট আসছে কিনা সেটা সেন্ট্রাল এজেন্সির গতিবিধি বলে। আবহাওয়া যে বৃষ্টি আসবে কিনা, এ হবে কিনা, এগুলো তো আবহাওয়া অফিস বলবে। আর ভোট আসছে কিনা, এই ভোটে গিয়ে এগুলো সেন্ট্রাল এজেন্সির অফিসগুলোর মুভমেন্ট বলে দেয়। আপনি দেখবেন হঠাৎ ঘুম থেকে উঠে কয়েকটা তৃণমূলকে কীভাবে কালিমালিপ্ত করা যায়, একটা কিছু তাদের সফর হলো। এরপরে কোথাও দেখবেন আপনি ইলেকশন কমিশন থেকে নানা ধরনের
বিজেপিকে কিভাবে সাহায্য করা যায় সেই ধরনের কাজকর্ম। তারপর দিল্লি থেকে দেখবেন অনেক নেতা মন্ত্রী সব ডেইলি প্যাসেঞ্জারই শুরু করে দেবে। মানুষ বোঝেন এগুলো। যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুজিত বসুর অফিসে অভিযান, আবার তার ছেলের রেস্টুরেন্টে কি অভিযান চালান, রেস্টুরেন্টের কি সম্পর্ক নিয়োগ? এগুলো বলতে পারবো না। দেখুন ইডি কেন কোথায় কি যাচ্ছে, ওভারঅল গোটা বিষয়টা যে ভোট আসছে, মুভমেন্ট, বৃষ্টি বাদলা, রোদ্দুর, অনাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, বাতাস, শান্ত আবহাওয়া, এগুলো আবহাওয়া অফিস থেকে বোঝা যায়। আর ভোট আসছে কিনা এটা সিবিআই ইডির মুভমেন্ট থেকে বোঝা যায়। তো এবার বাকিটা সুজিত বসু তিনি ইতিমধ্যেই যা যা বলার বলেছেন, ফলে মানুষ বুঝতে পারছেন যে এগুলো ভোট আসছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো, এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এগুলো শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলছেন, কামারহাটি পুরসভা 2 জন শালিকাকে চাকরি দিয়েছেন সুজিত বোস, বাপকেও ছাড়বে না। দমকল সব জায়গায় পৌরসভা চাকরি বিক্রি করেছেন শিক্ষার মতো, শিক্ষকদের মতো। দেখুন এবার সেই কথা তুললে বলতে হয় যে বিজেপিতে যারা গিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই তো সিবিআই সংক্রান্ত অভিযোগ আছে। তো সিবিআইতে চলে গেলে সিবিআই তাদের বাড়িতে যায় না, তাদের এগেনস্টে তদন্ত হয় না। আর সিবিআই এর চাপের কাছে নথি স্বীকার না করে তৃণমূলের থেকে মাথা উঁচু করে লড়াই করলে তাদের কাছে সিবিআই আর ইডি যায়। তো ফলে এই কথাগুলো শুভেন্দু অধিকারীরা বলার আগে আয়নায় একবার নিজেদের মুখটা দেখে নেবেন, আর কাঁচের ঘরে বসে ঢিল ছোঁড়াটা ঠিক নয়। আবার দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য ইডির এই যে মাঝে মাঝে অভিযান করা, মাঝে মাঝে অভিযান থেমে যাওয়া, এই নিয়ে কার্যত কটাক্ষ করেছেন, বলেছেন যে তদন্তের দীর্ঘসূত্রিতা মাঝে মাঝে থামে, মাঝে মাঝে উঠে যায়, এগুলো দেখে কিছুটা ক্লান্ত, কিছুটা হতাশা। এটা তো স্বাভাবিক পরিস্থিতি। ব্যবহার করা হয় একটা কাজে, তারপর সেটা যখন সেখানে কোনো সারবত্তা পাওয়া যায় না, তখন সেটাকে শুধু ভোটের সময় নেগেটিভ ক্যাম্পেনিংয়ের জন্য তুলে রাখা হয়। তো সেটা শ্রমিক ভট্টাচার্য বুঝতে পারছেন, তিনি জানেন যে ভোটের আগে এরকম কিছু গতিবিধি হবে, কিছুই পাওয়া যাবে না, শুধুমাত্র হ্যারাসমেন্টের জন্য উল্টে মানুষ আরো বেশি বিরক্ত হবেন বিজেপির উপর। শুধু সুজিত বোস নয়, শুভেন্দু অধিকারী অভিযোগ 17টা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবকিছু ফিরহাদ হাকিমের নেতৃত্বে। আমি আবার বলছি, শুভেন্দু অধিকারীর যে এতখানি জ্ঞান এই দুর্নীতি সম্পর্কে, যে উনি যা যা অভিযোগ করছেন, তার মানে এ বিষয়ে প্রচুর তথ্য জ্ঞান, ভেতর থেকে দেখা নানা রকম একটা লোকের জানা থাকলেই তো তিনি এগুলো বলেন। তো উনি সংবাদ মাধ্যমে বলছেন কেন? সিবিআই আর ইডি তো বিজেপিরই। শুভেন্দুবাবু তো বিজেপিতে গেছেন বলে ওনাকে আর এগুলো ফেস করতে হচ্ছে না। তো সুতরাং ওনার যদি যার যার বিরুদ্ধে অভিযোগ, যা তথ্য প্রমাণ আছে, সেগুলো উনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিবিআই অফিসে গিয়ে দিয়ে আসুন, ইডি অফিসে গিয়ে দিয়ে আসুন। তো উনি বাইরে এই ধরনের কথাগুলো বলে কি লাভ হচ্ছে সংবাদ মাধ্যমে? এমুক জড়িত, তমুক জড়িত, আমি এতটা জানি। আরে আপনি কি জানেন, কেন জানেন, কিভাবে জানলেন, কি করে এতটা গভীর জানলেন? আর যা জানলেন সেটা আপনি গিয়ে সিবিআই ইডি দপ্তরে দিয়ে আসছেন না কেন? তার বদলে আপনি শুধু সংবাদ মাধ্যমে কথাগুলো বলে কি লাভ হচ্ছে? লোকসভা নির্বাচনে ওয়েবকাস্টিং নিয়ে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন শুভেন্দু। 2 তারিখে একটা মামলা রয়েছে, সেটা হয়ে যাওয়ার পরেই তিনি প্রচুর তথ্য দেবেন। উনি দেখুন, উনি তথ্য ভান্ডার, ঠিক আছে, মানে শুভেন্দু তথ্য ভান্ডার বিজেপির। এখন ওনার কিছু তথ্য উনি বলতে পারেন, কিছু তথ্য বলতে পারেন না বলেই তিনি বিজেপিতে গেছেন। ওনার কাছে যে তথ্য ভান্ডার বলে উনি দাবি করেন, তার কিছু তথ্য ওনার পক্ষে বলা সম্ভব না, সেই জন্যই উনি বিজেপিতে চলে গিয়েছেন। তো সুতরাং উনি ওনার কাছে যা তথ্য আছে সেগুলো একটু প্রমাণ সহ যদি দিয়ে দেন, তবে শুধু মিডিয়ায় দেব, করব, বলে দেবো, জানিয়ে দেবো, টুইট করবো, আরে কি দরকার? আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের সিবিআই, আপনাদের ইডি, আপনার কাছে যদি গ্রহণযোগ্য তথ্য প্রমাণ থাকে তাদেরকে দিয়ে দিন, তারা তদন্ত করুক। তা না করে কেবল এই দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো, আর সংবাদ মাধ্যমের সামনে এতগুলো কথা বলার কি দরকার আছে? সোনালদা বলছেন যে যদি কমিশন ব্যবস্থা না নেয়, ধর্নায় বসবো, সমস্ত এমএলএরা চলে আসবে, আমরা যতক্ষণ না মুখ্য নির্বাচন থেকে লোক আসছেন আমরা ধর্না চালিয়ে যাবো। ওনারা তো বারবার এরকম ধর্না দেন,
লোকজন হয় না, কিছু হয় না, তারপর কিভাবে উঠবেন ধর্না থেকে ভেবে পান না। তাই এরকম ওনাদের ধর্না, ওনাদের যদি ইচ্ছা হয় তো কোথাও কোথাও একটা গিয়ে বসবেন, সে কে বারণ করেছে? রাস্তাঘাটের অসুবিধা না হয়, প্লাস লোক হয় না ওনাদের, এটা একটা সমস্যা হয় খুব। কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এজেন্সি দিয়ে অ্যাকশন হলে পাল্টা রিয়াকশন হবে, তার 12 ঘন্টাও পার হয়নি, তার মধ্যে এজেন্সি দিয়ে স্টার্ট হয়ে গেল। বোঝা যাচ্ছে যে ওদের যে কারচুপিগুলো, মানে প্রথমে সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়ে ভোট, দেখা গেল তাতে ওরা হারে, সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট, ওরা হারে। এরপরে ভোটার লিস্টে কারচুপির চেষ্টা, আমরা বললাম বাইরের ভোটার এখানে রাখা যাবে না, সমস্ত সাফাই করে জেনুইন ভোটার রাখতে হবে। তারপরে এই যে সব করছে, মুখ্যমন্ত্রী সেটা আপত্তি করেছেন যে বৈধ নাগরিকদের বাদ দেওয়া যাবে না, যারা জেনুইন ভোটার তাদের বাদ দেওয়া যাবে না। এখন সেই সব করার জন্য এখন ওই সব এজেন্সি তাদের, আমি বললাম তো এই যে বৃষ্টি বাদলা এগুলো আবহাওয়া অফিস থেকে আগে বলে দেয়, মানে আবহাওয়া অফিস থেকে জানা যায় বৃষ্টির খবর, আর সিবিআইডি অফিস থেকে ওদের মুভমেন্ট দেখলে বোঝা যায় যে ভোটটা আসছে, এটা বাংলার মানুষ বোঝে। কিন্তু এসআইআর নিয়ে তো কমিশনের তৎপরতা তুঙ্গে, কিন্তু উত্তরবঙ্গ এসআইআর নিয়ে কমিশনের তৎপরতা তুঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় তাতে আচ্ছা, যাদের বাড়ি বন্যায় ভেসেছে, যাদের বাড়ি ওই ধসে সর্বনাশ হয়েছে, কোথা থেকে মানুষগুলো এখন কাগজ, কার্ড, আই কার্ড, বাবার বার্থ সার্টিফিকেট, মায়ের বার্থ সার্টিফিকেট কোথার থেকে জোগাড় করবে বলুন তো? এখন যদি তাদেরকে সব দাগিয়ে দেওয়া হয় এটা তো খুব সমস্যা। এই যে মানুষ যে বিজেপির উপর রেগে যাচ্ছে, সেটা তো এমনি এমনি রেগে যাচ্ছে না। সাধারণ মানুষ জানেন 100 দিনের কাজ করেছি, বিজেপি টাকা দেয়নি, উল্টে বলেছে টাকা দিতে দেব না। এখানকার বিজেপির নেতারা আবাসের টাকা পায়নি, বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তো এরা এই বিজেপির উপর মানুষ রেগে থাকবে না তো কার উপর রেগে থাকবে? ওখানকার মানুষ তো আশঙ্কা প্রকাশ করছে, ইতিমধ্যে ক্যামেরার সামনে বলছে যে আমরা কোথাও পাবো না। তাদের পাশে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো আছেন, ফলে তাদের, আমাদের বাংলার একজনও বৈধ ভোটার, বৈধ নাগরিক, তাদের কেউ জোর করে বাংলা থেকে সরাতে পারবে না। গণশক্তির প্রথম পাতায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর আক্রমণ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে। সাম্প্রতিক অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা গুরুত্ব গণশক্তিতে কখনো দেওয়া হয়নি, তাহলে কি এসআইআর নিয়ে রাজ্য তৃণমূলের সঙ্গে এবার বামে না? বলতে পারবো না। যে জিনিসটা বিজেপির চক্রান্ত, যারা যারা মনে করবেন বিজেপির চক্রান্ত এবং এটা বৈধ নাগরিকদের উপরও একটা আক্রমণ নেমে আসছে, তারা সবাই প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদের আওয়াজটা প্রথম তুলেছেন দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যারা যারা মনে করবেন যে হ্যাঁ মানুষের স্বার্থের প্রতিবাদ হওয়া উচিত, যে কেউ প্রতিবাদ করতে পারেন। বলছি যে চিফ মিনিস্টার কালকে নির্দেশ দিয়েছিলেন যে ডিবিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে, আজকে তৃণমূল কিন্তু পাঞ্চের বাদ ঘেরাও করল। তো স্বাভাবিক যে একে বর্ষা বা নিম্নচাপ, বৃষ্টি হচ্ছে, তারপরে যদি এপাশ থেকে ডিবিসি জল ছাড়তে আরম্ভ করে না জানিয়ে বিপুল পরিমাণ, তাহলে তো বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গে পরিস্থিতি, মানুষ চূড়ান্ত সমস্যায় পড়ছেন। সরকার পাশে থাকছে, কিন্তু এটা হচ্ছেটা কি বারবার যে ডিবিসি ওখান থেকে এইভাবে ইয়ে করছে। ওপাশে আপনি যদি উত্তরে দেখেন তাহলে সিকিম, ভুটান ওদিকের বাঁধ থেকে আবার জল ছাড়া হচ্ছে। ফলে এমনি বর্ষাকাল, নিম্নচাপ, অতিবৃষ্টি, রেকর্ড বৃষ্টি, তার উপর যদি আমাদের পাশের জায়গাগুলি থেকে তারা জলটা আবার এখানে পাঠায়, তো সেখানে প্রতিবাদ ওখানে হয়েছে। নাগরাকাটার হামলা নিয়ে খগেন মুর্মু বলছেন খুনের উদ্দেশ্যেই তার উপর হামলা চালানো হয়েছে, যারা হামলা চালিয়েছে তারা দিদির লোক, পাশাপাশি নিরাপত্তার বৃদ্ধির দাবি তুলেছেন। সেটা তো ওনার বক্তব্য। ওটা তো মানে কে হয়েছে, কিভাবে হয়েছে, ওটা তো তৃণমূল করেনি। তৃণমূল গোটা ঘটনার নিন্দা করেছে। আমরা শুধু বলছি যে কেন ভেবে দেখুন। আচ্ছা, খগেনবাবুকে ওখানে যে গেলেন, ওখানকার ওনাদের স্থানীয় নেতারা কোথায় গেলেন না কেন? খগেনবাবুর সঙ্গে ওখানকার যে ওনাদের প্রতিনিধি, তিনি থাকলেন না কেন? খগেনবাবুকে গিয়ে ওই সমস্যার মধ্যে পড়তে হলো কেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গেছিলেন, একটা ছবি দেখাতে পারবেন যে বিরোধীদের কেউ, প্রতিপক্ষের কেউ আহত হয়েছে যে কোনো ঘটনায়, মুখ্যমন্ত্রী দেখতে যাচ্ছেন, নিন্দা করছেন, আর একটা ছবি বের করতে পারবেন? ওনাদের তো এতগুলো রাজ্যে মুখ্যমন্ত্রী, সরকার এসব আছে, সেখানে তো সন্ত্রাস ওনারা করেন, দেখাতে পারবেন যে মুখ্যমন্ত্রী গিয়ে দাঁড়িয়েছে?
এটা এখানে তৃণমূলের কেউ জড়িত নয়। আর একটা বিষয় আপনাদের একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের প্রতিনিধি দল আমরা আগরতলা গিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে ডিসিশন পার্টির, যে আমাদের পার্টি অফিসটা যেভাবে ভেঙেছে আমরা গেছিলাম। তো সেখানে আমরা পার্টি অফিস ভিজিট করেছি, ডিজির সঙ্গে কথা বলেছি, থানায় এফআইআর করেছি, রাজভবনে স্মারকলিপি দিয়েছি এবং দোষীদের গ্রেফতারের দাবি করেছি। কারণ ওখানে সবাই বোঝা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে, প্লাস ওদের নেতারা প্রেস কনফারেন্স করে বলছে আমাদের লোকেরা ভেঙেছে, আমরা ভেঙেছি, প্রভাবশালী নেতারা দাঁড়িয়ে থেকে ভাঙিয়েছে। এবারও আমাদের প্রতিনিধি দলকে নানাভাবে বাধা দেওয়া হয়েছিল, গাড়ি হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এয়ারপোর্টে, গাড়ি আসতে দেওয়া হচ্ছিল না, ইত্যাদি ইত্যাদি একটা পার্ট আছে। এর বাইরে বিজেপির একটি অংশ বা কিছু নেতা নেত্রী, আমি অবিলম্বে দাবি করছি, তারা অন্তত সুস্থ রুচির স্বার্থে বীরবা হাঁসদার কাছে একটা ক্ষমা চান। বীরবা হাঁসদার কাছে বিজেপির এই যারা এইসব পোস্ট করেছেন ক্ষমা চান। একটা পোস্ট ঘোরানো হয়েছে যে বীরবা হাঁসদার ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেশন করছে, আগরতলায় কেক কাটছে, একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেয়া হয়েছে। খুব স্পষ্টভাবে আপনাদের বলি যে বীরবা হাঁসদা মাননীয় বনমন্ত্রী, জঙ্গলমহলের মেয়ে, উপজাতি কন্যা, উত্তরবঙ্গে বন্যায় ছিলেন, তিনি ফিরেছিলেন 7 তারিখ রাতে ঝাড়গ্রাম বাড়িতে। সেই সময় তিনি খবর পান যে তাকে 8 তারিখ সকালে আগরতলা যেতে হবে, কারণ দল তাকে প্রতিনিধি দলে নির্বাচিত করেছে। 8 তারিখ সকালে ভোর 4টের সময় ঝাড়গ্রাম থেকে বেরিয়েছেন। এয়ারপোর্টে আমরা সবাই মিট করেছি, কলকাতা এয়ারপোর্টে, ত্রিপুরা এয়ারপোর্ট নয়। 4টের সময় ঝাড়গ্রাম থেকে বেরিয়েছেন বাই রোড। এয়ারপোর্টে এসে চেক ইন করার পর একটা দোকানে বসে ছোট কাপ কেক, মানে এইটুকু কাগজের ওই ইয়ের মধ্যে যে কেক পাওয়া যায়, তারপরে তো ফ্লাইটে আমরা উঠে যাব, তারপরে ওখানে কর্মসূচি, তো একটা কাপ কেক নিয়ে বিভাগ খাচ্ছিলেন। এবার আমরা এক এক করে ঢুকে হ্যাপি বার্থডে, ভালো থাকুন বলেছে, ভদ্রতার খাতিরে কলকাতা এয়ারপোর্টে বসে সেই কাপ কেক থেকে নিয়ে মুখে দিয়েছে। সেইটা দিয়ে রুচিহীনভাবে বলা হচ্ছে ওটা নাকি আগরতলায় ডেস্টিনেশন বার্থডে হয়েছে। এটা কোনো কথা? নির্বাহ ঠিক বলেছে যে বিজেপির চোখে উপজাতি মেয়ে কেক কাটছে। উপজাতি মেয়ে কেক কাটবে কি? বিজেপির চোখে উপজাতি মেয়ে তো বনাঞ্চলে বসে মুড়ি খাবে, কেক খাবে কেন? এইটা হচ্ছে মানসিকতা। এই জন্যই বিজেপি নেতারা বলে বীরবা হাঁসদা জুতার নিচে থাকবে। লজ্জা করে না? বিজেপির কোনো এমএলএ কেও দেখেছি এটা পোস্ট করেছে। আচ্ছা, ওই বীরবা হাঁসদা তার জন্মদিনের দিন দলের নির্দেশে, দলের কর্তব্য পালন করতে তিনি ভিন রাজ্যে গেছেন। তো সেখানে যদি কলকাতা বিমানবন্দরে তার সহকর্মীরা তাকে শুভ জন্মদিন বলে থাকে এবং তিনি যদি একটা ওইটুকু কেক থেকে চামচে করে কেটে খাইয়ে দেন, কোন মহাভারত অশুদ্ধ হচ্ছে? তাহলে বিজেপি নেতারা ঠিক করে নিন, বিজেপি নেতাদের জন্মদিনের কোনো অনুষ্ঠান তাদের আধার কার্ডে যে ঠিকানা লেখা আছে এর বাইরে কোথাও করবেন না। তারা কাজে একটা অন্য শহরে আছেন বা অন্য রাজ্যে আছেন বা কোন আছেন, সেখানে জন্মদিনের কেক কাটবেন না। সেখানে জন্মদিনে যেন কেউ উইশ না করে, তাই তো? আধার কার্ডে যেটা লেখা আছে বিজেপির, অন্য কোথাও যদি কাউকে দেখেন বিজেপির, সঙ্গে সঙ্গে তাহলে সেটা পোস্ট করা হবে। তো এটা অসভ্যতার লিমিট থাকে। একটি আদিবাসী কন্যা এত ভালো কাজ করছেন, একটা সিরিয়াস পলিটিশিয়ান, মন্ত্রী, লড়াকু মেয়ে, জন্মদিনের দিন দলের অ্যাসাইনমেন্টে বাইরে যাচ্ছে, ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে কলকাতা এয়ারপোর্টে বসে, ফরেন্সিকে পাঠান না ভিডিওটা, কোথায় বসে খেয়েছে সেটাও তো দেখা যাবে। সেটা বিজেপির ওর থেকে বয়সে বড় যারা, লজ্জা করছে না আপনাদের? আবার তাদের মধ্যে কেউ কেউ মহিলা, লজ্জা করছে না আপনাদের? মিনিমাম লজ্জা ঘেন্না নেই? বীরবা হাঁসদার পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া উচিত। অর্জুন সিং বলছেন যে জেএনজেডের দরকার আছে আমাদের পশ্চিমবাংলায়, নেপালের মধ্যে এখানে একটা গণ অভ্যুত্থান কবে হবে, নতুন প্রজন্ম। অর্জুন সিং এর মতো একজন প্রকৃত গান্ধীবাদী
অহিংস, শান্তিকামী, সংহতিকামী, একনিষ্ঠ নেতা, যার একই সঙ্গে শান্তি সম্পর্কে জ্ঞান, আবার একই সঙ্গে আগ্নেয়াস্ত্র সম্পর্কে জ্ঞান। তো এরকম একজন নেতা যদি গণ অভ্যুত্থানের ডাক দেন, তো তাহলে তো তার পরিবার, চারপাশ, পাড়া ওসব থেকেই আগে একটা অভ্যুত্থান হওয়া উচিত। ওনার মতো গান্ধীবাদী, শান্তিকামী, এবং আপনি দেখবেন আইসক্রিমের যেরকম 2 in 1 থাকে, মানে একই সঙ্গে গান্ধীবাদ এবং শান্তি সম্পর্কে একটা অসম্ভব জ্ঞান, আবার গডসের দলে থাকেন। একই সঙ্গে গান্ধী, একই সঙ্গে গডসে, একই সঙ্গে শান্তি, একই সঙ্গে বুলেট। এই যে জ্ঞান, তো তিনি যখন জনগণকে একটা জনজাগরণের ডাক দেন, তখন ওনার চারপাশের লোক, পাড়ার লোক, তাদের তো ব্যাপারটা প্রচন্ড সিরিয়াসলি নেওয়া উচিত। আচ্ছা, গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এক ব্যক্তিকে ধরা হয়েছে ইয়ারগান নিয়ে, সে ঢোকার চেষ্টা করেছে কালীঘাট মন্দিরে। বলতে পারবো না, এগুলো একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, পুলিশের ব্যাপার, এসব রাজনৈতিক কোনো বিষয় না। থ্যাংক ইউ। একটা স্টোরির প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বিহারের এনডিএ জোটের প্রস্তাবিত প্রার্থী, তিনি কলকাতায় এক প্রাক্তন বিচারপতির সঙ্গে ফ্ল্যাট প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং এর আগেও একবার গ্রেপ্তার হয়েছেন। তাহলে বিজেপি কি দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দিচ্ছে বারবার? 100%। দুর্নীতিগ্রস্তরাই বিজেপির সম্পদ। 100% বিজেপিতে গাদা গাদা অভিযুক্ত রয়েছে। দেশের শ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্তরা, রাজ্যে রাজ্যে যাদের বিরুদ্ধে একসময় বিজেপি তাদেরকেই চোর বলেছে, তাদের ডাকাত বলেছে, তাদের পেছনে সিবিআই দিয়েছে, তাদেরকেই বিজেপি দলে নিয়েছে। তারা ছোট বড় মাঝারি সমস্ত স্তরের নেতা রয়েছে সেখানে, আমাদের রাজ্যেও রয়েছে, যাদেরকে একসময় যাদের ভিডিও দেখিয়েছে তাদেরকে দলে নিয়ে নেতা করেছে। এখানেও সেই তাই সেক্ষেত্রে এখন বিচারপতির সঙ্গে প্রতারণা করেছে, তো মারাত্মক। বিচারপতির সঙ্গে প্রতারণা করছে, করে গিয়ে বিজেপির বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে এদের ভরসাস্থল হচ্ছে বিজেপি। বিজেপিতে গেলে আমার 7 খুন মাপ, আমার এগেনস্টে তদন্ত হবে না, আমি সব কাজ চালিয়ে যেতে পারবো। মহারাষ্ট্রে অত বড় কোটি, কত কোটি আমরা নিজেরাই সব কিভাবে হয়, যাকে তারপর সেখানে নিয়ে নিল। অসম, পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে পাবেন। তো এখানে বিহারে ওই একই ঘটনা ঘটেছে, সে প্রার্থী হয়ে যাচ্ছে। আবার প্রতারণার সঙ্গে ভরসাস্থল না দুর্নীতিগ্রস্তদের। বিজেপিতে গেলে নিশ্চিন্তে থাকবো, সিবিআই ইডি লাগবে না, এখানে বসে যা ইচ্ছা করবো। ওটা এলাকার বিচ্ছিন্ন ঘটনা, ওর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, পুলিশ প্রশাসন দেখছে। শেষ।